নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা তৃতীয় অধ্যায়ের একটি বিষয় পড়ব। সেটি হচ্ছে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ কি ছিল। প্রশ্নটাকে আমরা অন্যভাবেও ভাবতে পারি যে ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কি রাজতান্ত্রিক ও পুরাতনতান্ত্রিক মতাদর্শের সঙ্গে উদারপন্থী জাতীয়তাবাদী মতাদর্শের সংঘাত প্রকৃতই শুরু হয়েছিল, এইটা আমরা আলোচনা করব। 1815-তে ভিয়েনা কংগ্রেসের সভাপতি ছিলেন মেটারনিক, এবং মেটারনিক ও ভিয়েনা কংগ্রেসের নেতৃত্ব প্রদানকারী নেতারা ভিয়েনা কংগ্রেসের 3টি নীতি গ্রহণ করেছিলেন: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। এই 3টি নীতির মধ্য দিয়ে তারা চেষ্টা করেছিলেন ইউরোপের বিভিন্ন দেশে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে, এবং সেক্ষেত্রে তারা নেপোলিয়নের পতনের পর বংশানুক্রমিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে ফ্রান্সে যে বুর্ব বংশ শাসন করত, সেই বুর্ব বংশের প্রতিনিধি অষ্টাদশ লুইকে ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। এখন এই অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসে ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে, নেপোলিয়ন পরবর্তী সময়ে ফ্রান্সের শাসন ব্যবস্থা যেভাবে পরিচালনা করতে চেয়েছিলেন, জনগণ তাতে সন্তুষ্ট ছিল না। আমাদেরকে জুলাই বিপ্লবের কারণ আলোচনা করতে গেলে এই অষ্টাদশ লুই, যিনি কিনা ভিয়েনা কংগ্রেসের নীতি অনুযায়ী বংশানুক্রমিক শাসন ব্যবস্থা প্রবর্তনের যে নীতি, ন্যায্য অধিকার নীতি গ্রহণ করা হয়েছিল, সেই নীতি অনুযায়ী অষ্টাদশ লুই সিংহাসনে বসে কিভাবে ফ্রান্সকে পরিচালনা করেছিলেন, এবং অষ্টাদশ লুইয়ের মৃত্যু পরবর্তী সময়ে ফ্রান্স কোন পথে চলেছিল, এই ঘটনাক্রমের মধ্যেই আমরা খুঁজে পাব 1830-এর জুলাই বিপ্লবের কারণ, যেটা ভিয়েনা কংগ্রেস পরবর্তী সময়ে ইউরোপে সংঘাতের পরিমণ্ডলের সূত্রপাত ঘটিয়েছিল। আমরা এক্ষেত্রে একটু দেখে নেব যে আসলে ভিয়েনা কংগ্রেসের বা মেটারনিকের নীতিগুলির প্রতিক্রিয়া হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে আন্দোলন সংগঠিত হয়েছিল। এক্ষেত্রে আমরা 1830 খ্রিস্টাব্দে গ্রিসে, বেলজিয়ামে এবং পোল্যান্ডে যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল, তা ইউরোপের রাজনীতিতে ভিয়েনা কংগ্রেসের পরবর্তী প্রতিক্রিয়া হিসাবে আমরা দেখতে পাই। তবে গ্রিস, বেলজিয়াম বা পোল্যান্ডের এই জাতীয়তাবাদী আন্দোলন যতটা না ব্যাপকতা লাভ করেছিল, 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসে ফ্রান্সে ভিয়েনা কংগ্রেস পরবর্তী ইউরোপে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, সেটার প্রসার অনেক ব্যাপক ছিল ফ্রান্সে। যাই হোক, এবার আমরা সরাসরি জুলাই বিপ্লবের কারণ আলোচনার মধ্যে চলে আসি। সেক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট ভিত্তিক আলোচনার ক্ষেত্রে যেটা বলবো যে অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতি জুলাই বিপ্লবের অন্যতম কারণ।
এক্ষেত্রে আমরা বলতে পারি যে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ভিয়েনা কংগ্রেসের ন্যায্যাধিকার নীতির মধ্য দিয়ে বুর্বো বংশের প্রতিনিধি হিসাবে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসলেন এবং তিনি সিংহাসনে বসার পরে বেশ কিছু গণতান্ত্রিক এবং উদারতান্ত্রিক সংস্কার সাধন করেছিলেন, কিন্তু তার সংস্কারগুলি ছিল মধ্যপন্থী। সেটা ফ্রান্সের না উদারপন্থী, না জাতীয়তাবাদী, না গণতান্ত্রিক, না উগ্র রাজতান্ত্রিক কোনো ধরনের মতাদর্শে বিশ্বাসী জনগণকেই খুশি করতে পারেনি। কিন্তু তবুও অষ্টাদশ লুই এই মধ্যপন্থা নীতি অবলম্বন করে ফ্রান্সকে পরিচালনা করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তার একটা নিজস্ব ইডিওলজি ছিল বা নিজস্ব ভাবনা ছিল। আসলে তার উক্তির মধ্যেই সেটা আমরা পাই। তিনি বলতেন, কোন রকম জনবিরোধী নীতি প্রবর্তন করে আমি ফ্রান্সের সিংহাসন হারাতে চাই না। সিংহাসন অত্যন্ত আরামের জায়গা। তার মানে তিনি কোনো পক্ষকেই অখুশি করতে চাননি। তিনি মধ্যপন্থা নীতি অবলম্বন করে ফরাসি জনগণের সমস্ত শ্রেণীকে কিছু কিছু ভাবে সন্তুষ্ট করে সিংহাসনে টিকে থাকতে চেয়েছিলেন। ফলে এই আরামের সিংহাসন হারাতে চাননি বলেই তিনি ফ্রান্সের জন্য একটা নতুন সাংবিধানিক সনদ তৈরি করেন, যেখানে যে সাংবিধানিক সনদে বিপ্লবের আদর্শ এবং পুরাতনতন্ত্রের সমন্বয়ে এই সনদ গঠিত হয়েছিল। এই সনদের দুই একটি ধারার কথা আমরা বললে তোমরা মধ্যপন্থা নীতি সম্পর্কে একটু বিষয়টা বুঝতে পারবে। 1814 খ্রিস্টাব্দে, তার মানে ভিয়েনা কংগ্রেসের আগেই যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অষ্টাদশ লুই সিংহাসনে বসবেন, তখন একটি চার্টার বা সনদ তিনি তৈরি করেন। তাতে বলা হয়েছিল ফ্রান্সে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, রাজা কার্যনির্বাহী বা শাসন ক্ষমতার দায়িত্ব পাবেন, বৈদেশিক নীতি পরিচালনা করবেন, সন্ধি এবং যুদ্ধ ঘোষণার দায়িত্ব তিনি পালন করবেন, এমনকি কর্মচারীও নিয়োগ করবেন। কিন্তু আইন তৈরির দায়িত্ব ফরাসি আইনসভার হাতে দেওয়া হয়। যদিও বলা হয় সেই আইনের চূড়ান্ত অনুমোদন দিবেন রাজা। ফ্রান্সে দ্বিকক্ষ বিশিষ্ট একটা আইনসভা প্রতিষ্ঠিত হয় এবং ভোটাধিকার প্রদানের ক্ষেত্রে বলা হয় ফ্রান্সের যে সমস্ত নাগরিকরা 300 ফ্রাঁ কর দেন তারাই ভোট দিতে পাবেন। এর ফলে ফ্রান্সে প্রায় বলতে কি মানে মাত্র বলা ভালো, মাত্র 90,000 লোক ভোটাধিকার পায়। কিন্তু তবুও তিনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন এবং নেপোলিয়ান কোড বা বিধি এটাকে স্বীকৃতি দেওয়া হয়। বিপ্লবের আমলে ভূমি ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়। ফরাসি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকারকে এবং ধর্ম সহিষ্ণুতার নীতিকে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি, একটু ডিটেলসে বললাম এই কারণটা, সেটার কারণ হচ্ছে এই ভিয়েনা কংগ্রেস পরবর্তী সময়ে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসে তার মধ্যপন্থা নীতির মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে পরিচালনা করতে চেয়েছিলেন এবং জনগণকে সন্তুষ্ট করে তিনি চেয়েছিলেন তার শাসনকাল দীর্ঘস্থায়ী হোক। কারণ তিনি নিজেই উক্তি করেছিলেন সিংহাসন আরামের জায়গা তিনি হারাতে চান না। কিন্তু আমাদের
এক্ষেত্রে মনে রাখতে হবে যে অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থার নীতি ফ্রান্সের জনগণের কোনো অংশকে তার প্রতি সমর্থনযোগ্য করে তোলেনি। অর্থাৎ ফ্রান্সের কোনো গোষ্ঠী অষ্টাদশ লুইয়ের শাসনতান্ত্রিক নিয়মকানুনে সন্তুষ্ট ছিল না, ফলে সবাই তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং বিপ্লব বা বিদ্রোহের পথ প্রশস্ত হয়। এটা হচ্ছে জুলাই বিপ্লবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ এবং প্রথম কারণ, এবং এটা এত সময় নিয়ে বললাম এই কারণে যাতে পরবর্তী পয়েন্টসগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারো। আরেকটা কারণ আজকে আলোচনা করবো এই ক্লাসে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ও তাদের মধ্যেকার আদর্শগত সংঘাত। তাহলে জুলাই বিপ্লবের দ্বিতীয় কারণ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ও তাদের আদর্শগত সংঘাত। এবার আমরা এটাও কিন্তু আলোচনা করব যে অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতির মধ্য দিয়েই ফ্রান্সে একাধিক রাজনৈতিক দলের বা গোষ্ঠীর উদ্ভব হয়, যারা নিজ নিজ মতাদর্শ অনুযায়ী শাসন কার্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, এবং এই মতাদর্শকে কেন্দ্র করে অষ্টাদশ লুইয়ের শাসনকালে বেশ কয়েকটা রাজনৈতিক দল গড়ে ওঠে। এর মধ্যে একটা ছিল উগ্র রাজতন্ত্রী দল, যারা কিনা পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার পক্ষপাতী ছিল, চূড়ান্ত স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিল, এবং যে সমস্ত অভিজাত শ্রেণী বিপ্লবের আমলে ফ্রান্স পরিত্যাগ করেছিল তাদেরকে পুনর্বাসন দেওয়ার পক্ষপাতী ছিল। এক কথায় বলতে পারি যে উগ্র রাজতন্ত্রী দল পুরাতনতন্ত্র, স্বৈরতন্ত্র এবং প্রতিক্রিয়াশীল শাসনকে ফিরিয়ে আনতে চেয়েছিল। দ্বিতীয় দল ছিল সংবিধানপন্থী দল। এরা মোটামুটিভাবে 1814 সনদ বা চার্টার নীতি অনুযায়ী আপোষমূলক শাসন ব্যবস্থার পক্ষপাতী ছিল। এর সঙ্গে উদারপন্থী অভিজাত এবং উচ্চ বুর্জোয়া শ্রেণী, এরা মূলত এই সংবিধানপন্থী দলের সমর্থক ছিল এবং এই শ্রেণী এই ধরনের শাসন ব্যবস্থা চেয়েছিল। এছাড়া ছিল উদারপন্থী দল। এই উদারপন্থী দল তারা কিছুতেই 1814 সনদের সন্তুষ্ট হতে পারেনি। এদের দাবি ছিল যে রাজা ফ্রান্সের শাসনের জন্য যে মন্ত্রিসভা গঠন করবেন, সেই মন্ত্রিসভাকে ফ্রান্সের আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হবে। এক কথায় আমরা বলতে পারি রাজার গঠিত মন্ত্রিসভা জনগণের দ্বারা নির্বাচিত আইনসভার প্রতিনিধিদের কাছে যাতে দায়িত্বশীল থাকে সেটা মানতে হবে। মূলত ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ছিল এই মতাদর্শের সমর্থক। সব শেষে আমরা বলি যে আরেকটা দল গড়ে উঠেছিল যেটাকে আমরা বলবো র্যাডিকাল দল। এরা 1814 সনদের বিশ্বাসী ছিল না, অর্থাৎ মধ্যপন্থা নীতি এরা একদমই মানতে চায়নি। এরা মনে করতে এতে জনসাধারণের কোনো উপকার হবে না, শ্রমিক শ্রেণীর কোনো উপকার হবে না। এই জন্য তারা কি করলো না, ফ্রান্সে তারা চেষ্টা করলো যে তাদের মতো শাসন ব্যবস্থা প্রবর্তন করা হোক। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজ নিজ মতাদর্শ অনুযায়ী ফ্রান্সের শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটা চাইল। ফলে ফ্রান্সে দেখা দিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার মতাদর্শগত সংঘাত, যা জনগণকে বিপ্লবমুখী করেছিল। তাহলে জুলাই বিপ্লবের কারণের অতি গুরুত্বপূর্ণ প্রথম দুটো বিষয় আমরা আলোচনা করলাম, অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব এবং তাদের আদর্শগত সংঘাত। বাকি আরো কয়েকটা কারণ আমরা জুলাই বিপ্লবের কারণে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ করছি।